হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা 15th আগস্ট 2025 যে বক্স অফিসে একটা বিশাল বড় ক্ল্যাশ হতে চলেছে, ওয়ার 2 ভার্সেস লোকেশ কানাকরাজের কুলি, সেটা নিয়ে আর কি কথা বলবো আর কি। তো দেখুন, লোকে ভাবতে পারে যে কুলি ছবিটা দেখুন তামিলনাড়ু থেকে এখনো 1,000 কোটি টাকা গ্রসার ছবি এখনো কিন্তু হয়নি, ঠিক আছে। ওদের ওইরকম 600 650 এই লেভেল অব্দি গেছে যা কালেকশন করেছে, এবং একটা টাইমে কিন্তু তামিলনাড়ুর ছবি আর কি, তামিল ছবি তেলেগু ছবির থেকে অনেক বেশি এগিয়ে ছিল আর কি। সে শিবাজি দ্য বস যখন তারা করছে বা তারও আগে আর কি একটা টাইম ছিল আর কি, অনেক বেশি এগিয়ে ছিল। বাট তারপরে তেলেগু সিনেমা কিন্তু বক্স অফিসে ওদেরকে বিট করে গেছে, এবং তেলেগু সিনেমা কিন্তু অনেকগুলো 1,000 কোটি টাকার ছবি বা তারও বেশি টাকার ছবি কিন্তু ডেলিভার করে দিয়েছে বক্স অফিসে, এবং সেটা তারা করতে পেরেছে বিকজ তাদের কিন্তু তেলেগু মার্কেট। আচ্ছা, আপনাদেরকে মার্কেট সাইজের ব্যাপারে আগে বলে রাখি। হিন্দি মার্কেট হচ্ছে ইন্ডিয়াতে সব থেকে বড় মার্কেট, সব থেকে বেশি স্টেটসে হিন্দি বলা হয়। তারপরে হচ্ছে তেলেগু মার্কেটটা হচ্ছে সব থেকে বড়। তেলেগুতে 2টো স্টেটস কভার করছে, এবং সেখানে নাম্বার অফ হলস মিলিয়ে হিন্দির পরবর্তীতে নাম্বার অফ হলসের তুলনায় সেকেন্ড লার্জেস্ট মার্কেট হচ্ছে তেলেগু। 3 নম্বরে আসছে হচ্ছে তামিল। এটা আপনাদেরকে মার্কেট সাইজটা বলে দিলাম। এবার তেলেগু ছবিগুলো যেটা করতে পেরেছে থ্রু ইউটিউব অ্যান্ড টেলিভিশন, তাদের হিরোজদেরকে নর্থ ইন্ডিয়াতে বেশি লোকে চেনে, ঠিক আছে। সেটা তামিল হিরোজদের ক্ষেত্রে অতটা বেশি পপুলারিটি তাদের নর্থ ইন্ডিয়াতে নেই, এবং তেলেগু সিনেমাগুলো এমনভাবেই রিলিজ করেছে তারা কিন্তু হিন্দি মার্কেটটাকে ট্যাপ করতে পেরেছে। তো ওদের বিশাল বড় বড় কালেকশন এই কারণে আসতে পেরেছে বিকজ ওরা হিন্দি মার্কেট থেকে একটা হিউজ কালেকশন করেছে, এবং তার সাথে তেলেগু মার্কেট থেকে করতে পেরেছে। বা সেটা জুনিয়র এনটিআর এর দেবরা হোক, প্রভাসের ছবিগুলো হোক, আল্লু অর্জুনের ছবি হোক, যেগুলোই বড় বড় সাকসেস পেয়েছে সেগুলো কিন্তু এই ফর্মুলাটাকেই ফলো করেছে। রাজা মল্লির ছবিও তাই করেছে। এবার ব্যাপার হচ্ছে যে তামিল সিনেমা এখন অব্দি 1,000 কোটি ডেলিভার করতে পারেনি, এবং কুলিকে ধরা হচ্ছিল যে 1,000 কোটির ছবি হতে পারে, প্রথম তামিল ছবি, কলিউডের ছবি যেটা 1,000 কোটি টাকা কালেকশন করবে। তো এবার এই রিলিজ ডেটে এসে ওয়ার 2, যেখানে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর দুজনেই রয়েছে, এবং ঋত্বিক রোশন থাকা মানে আপনার হিন্দি মার্কেটে একটা বড় স্টার রয়েছে। জুনিয়র এনটিআরেরও নর্থ ইন্ডিয়াতে একটা ভালো ফ্যান ফলোয়িং আছে, আমি হিন্দি মার্কেটে বলছি। তার সাথে তেলেগু বেল্টে জুনিয়র এনটিআরের বিশাল বড় ডমিনেন্স। তো তার মানে ওয়ার 2 কিন্তু হিন্দি এবং তেলেগু মার্কেট দুটোকেই টার্গেট করছে, এবং সেখানে বিশাল বড় হোল্ড নিতে চলেছে। এবার সেখানে কুলি কি পারবে এর সাথে লড়তে? উত্তরটা হচ্ছে না, পারবে না, ঠিক আছে। এবং কেনই বা তারা জানা এটা জেনে জানা সত্ত্বেও আর কি কেন ওই দিনকে রিলিজ করছে? এবং সব থেকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তামিল সিনেমার আগের বছর কিন্তু খুব খারাপ অবস্থা গেছে, খুবই খারাপ অবস্থা গেছে। ওদের বিশাল বিশাল লস হয়েছে। ওদের কিন্তু কাঙ্গুয়ার মতো ছবি লস হয়েছে, আপনাদেরকে আগের বার বলেছিলাম। ওদের কিন্তু প্রোডাকশন হাউসের হিউজ লস হয়েছে, এবং ওখানে প্রোডাকশন হাউস প্রডিউসারদের যে গিল্ড আছে তারা মিলে বলেছিল যে আমরা স্ট্রাইক করবো যদি না হিরোরা নিজেদের ফিস কমায়। তো এরকম একটা প্রবলেম কিন্তু অলরেডি দে আর গোয়িং থ্রু। সেখানে এবছর 2025 সালে বড় ছবি কিন্তু বেশি নেই তামিলনাড়ুর কাছ থেকে, তামিল সিনেমা কলিউডের কাছ থেকে বড় বড় ছবি সেরকম নেই। কুলি একমাত্র ছবি আছে যেটা বড় সড়ো একটা কালেকশন করতে পারে। কিন্তু এই বড় কালেকশনটা করতে গেলে, এবং এই যে ইন্ডাস্ট্রির হেলথটা খুব একটা ভালো নয়, তার মানে প্রডিউসার বেশি রিস্ক নিতে চাইবে না। সে চাইবে ভাই আমি ওটিটি একটা ভালো ডিল পেয়ে যাবো, সে চাইবে আমি একটা স্যাটেলাইট ভালো ডিল পেয়ে যাবো। এবার তামিল সিনেমা কেন নর্থ ইন্ডিয়াতে ভালো করে রিলিজ করে না, পিভিআর আইনক্সে প্রপারলি রিলিজ করে না, তার কারণ হচ্ছে ওটিটি ডিল। ওটিটি ডিল যেটা তামিল সিনেমা করে থাকে, সেখানে দেখবেন 4 সপ্তাহ নর্থ ইন্ডিয়াতে পিভিআর আইনক্স বলে দিচ্ছে যে আপনারা 8 সপ্তাহ আগে ওটিটিতে আনতে পারবেন না, তাহলে আমরা চালাবো না। এটা নর্থ ইন্ডিয়াতে ওদের এক্সক্লুসিভ একটা ব্যাপার আছে। তো তাই জন্য ওরা কিছুতেই ওটা করতে পারে না আর কি। আপনি দেখবেন লিও ছবিটার ক্ষেত্রেও, লিও কিন্তু পিভিআর আইনক্সে রিলিজ করেনি। লিও কিন্তু অন্য যে হলগুলোতে রিলিজ করেছিল, লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন, সেখানে কিন্তু খুব ভালো কালেকশন করতে পেরেছিল। 30 কোটি টাকার মতো কালেকশন করেছিল হিন্দি বেল্ট থেকে। কিন্তু ওই ছবিটাও 4 সপ্তাহ পরে নেটফ্লিক্সে চলে এসেছিল। তো যেহেতু 4 সপ্তাহের ওটিটি ডিল আছে, 4 সপ্তাহের ওটিটি ডিল হলে ওটিটির কাছে বড় একটা লামসাম টাকা পাওয়া যায়। সেটা প্রডিউসার চাইবে যে আমি সিকিউর করবো, কারণ এক তো হিরোদের এত টাকা ফিস, এবং আপনি জানেন যে কুলির বাজেট হিউজ, রজনীকান্তের হিউজ ফিস আছে, তারপরে এতগুলো ক্যামিও করিয়েছে, তাদের ফিস আছে, হিউজ একটা বাজেটের ছবি। তো প্রডিউসার সবসময় চাইবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তামিল সিনেমার যে হেলথ কন্ডিশন আর কি ইন্ডাস্ট্রি, সে চাইবে ভাই আমি ওটিটি ডিলে ভালো টাকা পেয়ে যাই। এবার সে দেখতে পাচ্ছে যে ভাই আমি তামিলনাড়ুতে যদি রিলিজ করি, আমার ছবি, রজনীকান্তের ছবি 400-500 কোটি টাকা অব্দি আরামসে যেতেই পারে। তারপরে যদি আমি একটা বড় 100 কোটি টাকা প্লাসের আর কি ওটিটি ডিল পেয়ে যাই 4 সপ্তাহ উইন্ডোর জন্য, তাহলে আমি কেন বেকার বাইরের মার্কেটগুলোকে টার্গেট করতে যাবো? আমার একটা ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হবে, মালয়েশিয়াতে যেমন তামিল সিনেমা খুব ভালো পারফরমেন্স দেখায়, তো সেই সব জায়গায় একটা কালেকশন করে নেবে, এবং তামিলনাড়ুর মধ্যে কালেকশন করে নেবে। সব মিলিয়ে আমি 500-600 কোটি টাকার টার্গেট একটা করতে পারবোই। এবং তার সাথে যদি আমার একটা ভালো স্যাটেলাইট এবং ওটিটি ডিল আমি পেয়ে যাই, আর মিউজিক ডিল পেয়ে যাই, তাহলে আমি সেফ হয়ে গেলাম, আমার বাজেট রিকভার হয়ে গেল।
1000 কোটি টাকার মার্ক হবেই যে নর্থে রিলিজ করলে, সেটা তো কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য ওরা কিন্তু এই ছবিটারও দেখে নেবেন, নর্থ ইন্ডিয়াতে খুব একটা হবে না, মানে বিশাল যে মানে পিভিআর আইনক্সে রিলিজ করছে আমার তো মনে হয় হবে না। এটা তামিল কোনো ছবির ক্ষেত্রেই হয়নি এখনো অব্দি, এটা কুলির ক্ষেত্রেও আমার মনে হয় না হবে। এবং পিভিআর আইনক্সে আপনি যদি রিলিজ না করেন তাহলে কিন্তু ওই রকম হিউজ লেভেলে কালেকশন করা, যেগুলো প্রভাসের ছবি, আমাদের আল্লু অর্জুনের ছবি এগুলো করতে পেরেছে, সেটা কোনোদিনই সম্ভব না। এবং ওই সবকটা ছবি দেবরার ক্ষেত্রে ওরা করেছিল, পুষ্পার ক্ষেত্রে দেখবে সব 8 উইক ওটিটি ডিল, তবেই কিন্তু পিভিআর আইনক্সে রিলিজ করেছে ছবিটা। এবার তেলেগু সিনেমা ওটা যেহেতু করতে পেরেছে, ওরা কনফিডেন্ট নিজেদের ছবিটা নিয়ে, তাই জন্য কিন্তু ওরা ওখানে রিলিজ করতে পেরেছে। ঠিক আছে, মানে ওরা নিজেদের ছবিটাকে নিয়ে কনফিডেন্ট, এবং ছবিটাকে নিয়ে কনফিডেন্ট খালি ছবির জন্য নয়, এখানে আরো একটা কারণ হচ্ছে যে ওদের স্টারসদেরকে অলরেডি লোকে চেনে। ঠিক আছে, এবং তেলেগু স্টারসরা অনেক বেশি ফ্লেক্সিবল প্রমোট করতে। তামিল হিরোরা কোনো দিনও এসে জীবনে প্রমোশন করবে না, বিজয় করবে না, অজিত করবে না। ঠিক আছে, রজনীকান্ত তবু একটা প্রেস কনফারেন্স করবে, ইন্টারভিউস দেবে, কোনোদিনও দেবে না। গিয়ে গিয়ে ইভেন্টস করবে, আল্লু অর্জুন যেরকম বিহারে এসে ট্রেলার লঞ্চ ইভেন্ট করবে, আপনার মনে হয় রজনীকান্ত জীবনে করবে না। তো এই সবগুলো ভেবে ওখানকার প্রডিউসাররা ওই দমটাই পাচ্ছে না যে আচ্ছা চলো আমি নর্থ ইন্ডিয়ার রিস্কটা নিয়ে, হিন্দি বেল্টের রিস্কটা নিয়ে আমি 8 উইকের ওটিটি ডিল সাইন করবো, তাতে আমি কম টাকা পাবো কিন্তু আমি হল থেকে কালেকশন করে নেবো। এইটা একটা চাপ হতে পারে, মানে তাদের আর কি মনে হচ্ছে, তাই জন্য তারা ওই পদক্ষেপটা নেয় না। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এখন কিন্তু এই যে ওটিটিটা যে প্রাইস দিচ্ছে, ঠিক আছে, যে একটা বড় সড়ো আপনাকে টাকা দেবো 4 সপ্তাহের ওটিটি ডিল, এবার তার সাথে ওরা এটাও বলে দিচ্ছে, এখন ডিকটেট করে দিচ্ছে যে আপনি কোন সময় রিলিজ করবেন। তাই জন্য দেখবেন 1 মে রেট্রো বলে যে ছবিটা, সূর্যার যে রেট্রো, সেই ছবিটা রিলিজ করছে। নানির যে ছবিটা আছে হিট 3, ওই দিনকেই রিলিজ করছে। এবার আপনি বলবেন যে কি প্রবলেম আছে, একটা তামিল ছবি একটা তেলেগু ছবি, না সূর্যার কিন্তু যে তেলেগু মার্কেটেও একটা কিন্তু ফ্যান ফলোইং আছে। সূর্যার ছবি কিন্তু তেলেগুতে ডাব করে রিলিজ করে। একটা টাইমে সূর্যা তো তেলেগু মার্কেটে বড় সড়ো স্টার ছিল, এখন সেটা নেই, বাট তাও রিলিজ করে। এবার তাহলে নানি জেনে শুনে ওই দিনকে নিয়ে আসছে কেন? কারণ ওটিটি ডিলগুলো এমন ভাবে হয়েছে যে ওই ডেটের পরে ওরা রিলিজ করতেই পারবে না। কুলি মেকার্সরা কিন্তু একটা টাইমে ভাবছিল যে ছবিটাকে কিন্তু তারা দিওয়ালিতে নিয়ে গিয়ে রিলিজ করবে, দেখুন এরকম আপডেট ছিল যে অগস্ট থেকে সরে গিয়ে দিওয়ালিতে যাবে। বাট হয়তো ওটিটি তাদেরকে এই ক্যাপটা লাগিয়ে দিচ্ছে যে না, আমি ওর যদি দিওয়ালিতে গিয়ে রিলিজ করো, মানে নভেম্বর মাসে রিলিজ করো বা অক্টোবর মাসে রিলিজ করো, তাহলে আমি ওই প্রাইসটা দেবো না। তো ওদের ওই প্রাইসটা রিকভার করতে হবে, কারণ ছবির বাজেট অনেকটা বেড়ে গেছে, ওরা একটা সেফ জায়গায় পৌঁছাতে চাইছে, তাই জন্য ওরা অগস্ট 14 ইয়ে করলো। তো কুলি কিন্তু দেখুন নর্থ ইন্ডিয়াতে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি ছবি হয়তো এক্সট্রাঅর্ডিনারি হলো, তার সাথে দেখুন আমির খান আছে, তার একটা ক্যামিও রয়েছে, তো তাহলে আমার মনে হয় যে নর্থ ইন্ডিয়াতে যদি ছবি খুব ভালো হয়, আমার যেটা মনে হয় খুবই ভালো হবে, কারণ লোকেশ নিজের এখন পিক ফর্মে আছে এবং এটা একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি, ভালো ক্যামিওস রয়েছে, সবকিছু মিলিয়ে, এবং অ্যাকশন যেভাবে সে ডিজাইন করে, তো সেই ছবিটা খুব ভালো বানাবে। এবং ছবিটা ভালো বানালে, যেহেতু লোকেশের একটা ফ্যান ফলোইং রয়েছে, যেরকম লিওর ক্ষেত্রে হয়েছিল, তো সেরকম সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্স থেকে একটা কালেকশন করবে, কিন্তু সেটা যে লেভেলে পুষ্পা ইত্যাদি যেতে পারে, দেবরা যেতে পারে, সেই লেভেলে যেতে পারবে না। তো আর এবং যেহেতু ওদের ডিলটা ওই 4 সপ্তাহই আছে, তাই জন্য পিভিআর আইনক্সে ছবিটা লাগবে না। তো এটাই আর কি ভবিষ্যৎ হবে বলে আমার মনে হচ্ছে। এবং ওয়ার 2 নর্থ ইন্ডিয়া এবং তেলেগু মার্কেটে ডমিনেট করবে। এবং যদি আমি এটা হিন্দি ভার্সনের ক্ষেত্রে আমি বললাম, যদি তেলেগু মার্কেটের ক্ষেত্রেও দেখি, ওখানে নাগার্জুনা আছে, নাগার্জুনা অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছে কুলি ছবিতে। এবার তার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্টারডাম আর জুনিয়র এনটিআর এর যে স্টারডাম, RRR তারপর দেবরা করার পরবর্তীতে, দুটো তো সেম নয়। জুনিয়র এনটিআর অনেক বড় স্টার, নাগার্জুনা পুরোনো দিনকার স্টার আর কি, তো তাদের স্টারডাম কোথাও কি কম্প্যারিজন হয় না? তো সেখানেও জুনিয়র এনটিআর এগিয়ে, তো ওয়ার 2 সেখানেও এগিয়ে থাকবে। তো কুলি কিন্তু নিজের একমাত্র খালি তামিল মার্কেটে করতে পারবে। এবং লিওর ক্ষেত্রে যেটা হয়েছিল, বিজয় যেহেতু একটা কেরালাতে হিউজ ফ্যান ফলোইং আছে, লিও কিন্তু কেরালাতে একটা হিউজ বিজনেস করতে পেরেছিল, যেটা পরে এমপুরামি রিসেন্টলি রেকর্ডটা ভাঙলো, সেটা কিন্তু কেউ ভাঙতে পারেনি, কোনো মালায়ালাম ছবি ভাঙতে পারছিল না। বিজয়ের কিন্তু এতটাই ওখানে হোল্ড আছে। রজনীকান্তের কিন্তু ওই সব জায়গাতে হোল্ড নেই, মানে কেরালাতে যে রজনীকান্তের ছবি প্রচুর চলছে, একটা টাইমে হয়তো পাস্টে কোনো একটা টাইমে চলেছে, বাট এখন কিন্তু রিসেন্ট 10-15 বছরে কিন্তু এরকম নয় যে কেরালাতে রজনীকান্তের ছবি খুব চলেছে, সেরকম কিন্তু নয়। মানে ইভেন আপনাদেরকে বলছি যে এই যে ব্যাঙ্গালোর ইত্যাদিতে, সেখানেও যে প্রচুর রমরমিয়ে চলছে, মানে চলবে, একটা তো ডিসেন্ট ওখানে যে ক্রাউডটা আছে তার একটা লোকে দেখবে, কিন্তু সেটা যে মারাত্মক লেভেলে চলবে তা নয়। ঠিক আছে, যেটা আর কি বিজয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়েছিল, লিওর ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়েছিল, সেটা কিন্তু রজনীকান্তের ক্ষেত্রে হবে না। রজনীকান্তের জেলার লাস্ট বড় হিট হয়েছে, সেটা কিন্তু প্রাইমারিলি হিট হয়েছে কিন্তু তামিলনাড়ুর ভিতর থেকেই। এবং হিন্দি বেল্টে যেহেতু ওই রিলিজ হয়েছিল, ছবিটা খুব ভালো ছিল, এন্টারটেনিং ছবি ছিল, একটা কালেকশন কিন্তু ওই মানে পিভিআর আইনক্স বাদে যে অন্য লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে যতটা পেরেছিল, ভালো খুব একটা রিলিজ জেলারের হয়ও নি, তো সেই অনুযায়ী একটা ডিসেন্ট কালেকশন কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে করেছিল। এবার ছবি ভালো হলে একটা কালেকশন করবে, কিন্তু সেটা ওই রেঞ্জে যাবে না যে ওয়ার 2 কে টক্কর দিতে পারছে, বক্স অফিস ক্লাসে জিততে পারছে, সেইটা কোনোদিনও হবে না। এবং তেলেগু মার্কেটেও সেটা হবে না। এবং যশরাজ কিন্তু এই ছবিটার পিছনে পুরো ফোর্স লাগাবে, এটা 100% শিওর, কারণ ওরা এরকম এতটা খরচা করেছে, দুটো স্টার কাস্ট, এত
মানে ছবিটাকে ডিলে করেছে, আরো বেশি করে খরচা করেছে, এক একটা সিকোয়েন্সকে যেভাবে ডিজাইন করেছে, যা যা আপডেটস আমাদের কাছে এসছে, তারা কিন্তু অত সহজে যেতে দেবে না। তো তারা পুরো ফোর্স লাগাবে আর কি। তো দেখা যাক আর কি আলটিমেটলি কি হয়। লোকেশ কানাকড়া ছবি খুবই ভালো বানাবে, ছবিটা হিটও হবে, ভালো ছবি হবে, আমরা এনজয় করব। কিন্তু নর্থ ইন্ডিয়াতে ওদের যেহেতু রিলিজটা এমনভাবে প্ল্যান করা, নর্থ ইন্ডিয়াতে কিছু সেইভাবে করতে পারবেন না বলে আমার মনে হচ্ছে। এবং সেটার পিছনে কারণ হচ্ছে তামিল সিনেমার এই মুহূর্তে মানে যে হালত, যে হেলথ কন্ডিশন আর কি, ওদের লাস্ট ইয়ার 1,000 কোটি টাকা লস হয়েছে। তো সেখানে কোনোদিনই সান পিকচার্সের মতো প্রডিউসার কোনোদিন চাইবে না যে ভাই আমি এত রিস্ক নেবো, ওটিটির থেকে পয়সা কম নেবো, স্যাটেলাইটের থেকে পয়সা কম নেবো, এটা কোনোদিনও সেই রিস্কটা নেবে না। তো তার দিক থেকে তারা একদমই ঠিক আছে। আপনাদের কি মতামত আছে? আমরা শুনেছিলাম লাহোর 1947ও সেম ডেটে রিলিজ করতে পারে, এবার দেখা যাক সেটা আলটিমেটলি করে কিনা। এখনো মেকার্সরা কিছু জানায়নি। এবার আমির খান ওটা নিজেই প্রডিউসার, তো আমার তো মনে হয় যে বুদ্ধিমানের কাজ এটাই হবে, যেটাকে সরিয়ে নেওয়া। এবার এটাও হতে পারে আমির খান ওয়েট করছে, জাট ছবিটা যদি একটা ব্লকবাস্টার ছবি হয়ে যায়, তখন কিন্তু সানি দেওলও নিজের ছবিটা আমির খান ওই দিনকেই রিলিজ করে দিল, কারণ ওটার সাথে আবার থিমেটিক্যাল সিমিলারিটি আছে। মানে 15ই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে, থিমেটিক্যাল সিমিলারিটি আছে লাহোর 1947 এর সাথে। সেখানে কিন্তু সানি দেওলেরও কিন্তু নর্থ ইন্ডিয়াতে সিঙ্গেল স্ক্রিনে বিশাল হোল্ড আছে, সেটা সে গাদারে দেখিয়ে দিয়েছে। আর ওই সেম টাইপের সাবজেক্টের উপর প্লাস রাজকুমার সন্তোষীর সাথে বহু বছর পরে, তো যদি জাট একবার ব্লকবাস্টার হয়ে যায় বা সুপারহিট হয়ে যায়, তাহলে আমির খান ওই দিনকে আসবে। তখন তো নর্থ ইন্ডিয়াতে অলরেডি মারামারি হবে স্ক্রিন নিয়ে। মানে সানি দেওল একটা হিট দিয়ে পরবর্তী ছবিটা করছে, সেখানে একটা স্ক্রিন নিয়ে মারামারি হবে ইয়াশ রাজের সাথে, সেখানে আবার কুলির তখন আরো কাউন্ট কমে যাবে। তো সেটা এখনো যেহেতু অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেনি, আমি ওটা নিয়ে কথা বলছি না, ওটাকে কনসিডারেশনে আনছি না। বাট কুলি ওয়ার 2 এর ক্ল্যাশের মধ্যে হিন্দি এবং তেলেগু মার্কেটে ওয়ার 2 অনেক অনেক এগিয়ে থাকবে, কুলি পারবে না। এবং তামিল সিনেমা যদি এটা করতে চায় যে 1,000 কোটি কালেকশন, হিন্দি মার্কেটটা ট্যাপ করতে গেলে ওদেরকে কয়েকটা জিনিস করতে হবে। সব থেকে প্রথমে ওটিটি ডিলের ব্যাপারটা, সেটা করতে হবে। সেকেন্ড হচ্ছে ওদের স্টারদেরকে নিয়ে গিয়ে ওদেরকে প্রমোশন করতে হবে নর্থ ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়া লেভেলে। এই দেখবেন এজিএস এন্টারটেনমেন্টের যে প্রডিউসার মালকিন আছে অর্চনা কালপাতি, ও একবার বলছিল যে আমরা কেন ওই মানে নর্থ ইন্ডিয়াতে করতে পারি না, বিকজ এক তো প্রমোশনাল কস্ট আছে, নর্থ ইন্ডিয়াতে এতগুলো স্টেটস আছে, ওখানে প্রমোশন কস্টিংটা অনেক বেশি। সেকেন্ড হচ্ছে আমাদের স্টার্সরা গিয়ে ইন্টারভিউ ইত্যাদি দেবে না কিছু, ওরা মানে কমফোর্টেবল নয়, ওরা ওরকম কুকুনের মধ্যে থাকতেই পছন্দ করে, ঠিক আছে। আর ওরা অতটা মিডিয়া ফ্রেন্ডলিও নয়। অজিত কুমার অ্যাকচুয়ালি মিডিয়া ফ্রেন্ডলি খুব, ও অ্যাকচুয়ালি খুব স্টাইলিশ ভাবে কথা বলতে পারে, বাট হি ইজ মানে কি বলবো রিলাক্টেন্ট স্টার আর কি। তো ও অতটা কনসার্ন নয়, বদার নয় অতটা। আর বিজয় তো এখন পলিটিক্সে চলে যাচ্ছে এইটার পরবর্তীতে, এবং জানানায়গান আমার মনে হয় না ও প্রমোট করবে বলে, এবং ওটা প্যান ইন্ডিয়া টার্গেটও করবে না খুব একটা। আর রজনীকান্তের ক্ষেত্রে হয়তো ট্রেলার লঞ্চ করতে পারে মুম্বাই ইত্যাদিতে, বাট সে তো গিয়ে ইন্টারভিউ দেবে না, জীবনে দেবে না। তো এইটা আর কি ব্যাপার, এই জন্য প্রডিউসাররা আর কি পিছপা হয়ে যাচ্ছে। এবার এটা হতে পারে যে ধরুন আমির খানের ব্যাপারটা ওরা রিভিল করে আমির খানকে নিয়ে, যেটা আমার মনে হয় না হবে বলে, যে আমির খান আর লোকেশ মিলে যদি নর্থ ইন্ডিয়াতে ইন্টারভিউস গুলো দেয়, কারণ লোকেশের কিন্তু একটা ফ্যান ফলোইং ইয়াং ইউথ অডিয়েন্সের মধ্যে কিন্তু আছে, কিন্তু সেটাও আমার মনে হয় না খুব একটা হবে, কারণ লোকেশ কানাকড়া খুব একটা হিন্দিতে কথা বলা বা ইংলিশে কথা বলা অতটা কমফোর্টেবল নয়। আমি নিজে ইন্টারভিউ করেছি, আমি সামনে থেকে দেখেওছি, বিক্রমের সময় গেছিলাম, তো মানে সে অতটা কমফোর্টেবল, হি ইজ কমফোর্টেবল ইন তামিলে সে 1000টা ইন্টারভিউ দিতে পারে, বাট নর্থ ইন্ডিয়াতে সে করতে পারবে। তো এই ব্যাপারটা মানে তেলেগু স্টার্সরা এটা করতে পারছে বিকজ দে আর ভেরি কমফোর্টেবল মানে ডুইং অল দ্য ইন্টারভিউ। দেবেরার সময় আপনি দেখবেন জুনিয়র ইন্ডিয়া প্রচুর ইন্টারভিউস দিয়েছে, করেছে, ছবিটাকে আউট অফ দ্য ওয়ে গিয়ে প্রমোট করেছে, যেটা রাজামৌলিও করেছে। তো ওরা অনেক বেশি ইজিলি কমফোর্টেবল কথা বলার ব্যাপারে ওরা নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে। তামিল ইন্ডাস্ট্রি এখনো নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারেনি, কারণ আপনাকে দর্শককে বারবার জানাতে হবে। রাজামৌলিকেও তো একটা টাইমে সবাই চিনতো না, প্রভাসকেও তো একটা টাইমে সবাই চিনতো না, মানে বাহুবলীর সময়কার কথা বলছি। বাট ওরা এসে বারবার ইন্টারভিউ, আমার মনে আছে আপনারা দেখবেন এখনো ইউটিউবে আছে খুব ভালো ইন্টারভিউ, করণ জোহরের সাথে বসে রাজামৌলি ফিল্ম কোম্পানিয়ানে বড় একটা ইন্টারভিউ আছে, মানে করণ জোহর রাজামৌলির ইন্টারভিউ করছে। তখন রাজামৌলি কিন্তু এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো না, ইংলিশে আটকে কথা বলতো, কিন্তু সেই ইন্টারভিউটা দিয়েছে বিকজ সে চাইছিল যে ছবিকে আমাকে পৌঁছাতে গেলে আমার একটা দায়িত্বও থাকে যে আমি ওটাকে ওইভাবে প্রমোশন করবো। তো যাই হোক, এটাই আমার অ্যানালিসিস ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।